নমস্কার, আমি অমিত গোস্বামী। আজ আপনাদের সামনে বাংলাদেশ সম্পর্কিত আরও কিছু কথা বলতে এসেছি। প্রথমেই একটা কথা পরিষ্কার বলে নিই, সেটা হচ্ছে বাংলাদেশ চাইছেটা কি। এটাই আমাদের আজকের আলোচনার বিষয়, এবং কি ও কেন, এটাই মূলত এটা নিয়েই আলোচনা করব। প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশ কোন কোন বিষয় আজকে উস্কানিমূলক কথাবার্তা বলছে, সেই বিষয়গুলো কি কি। প্রথম বিষয় চিকেন নেক ও সেভেন সিস্টার্স ইস্যু। দ্বিতীয়, হিন্দু নির্যাতন যে হচ্ছে সেটাকে অস্বীকার করা। 3, চিন্ময় দাস গ্রেফতার এবং ইসকনকে ব্যান করে দেওয়ার একটা প্রচেষ্টা। বুয়েটে ভারতের পতাকা মারানো। লালমনিরহাট বিমানবন্দর, যেটা বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হতো, তারপরে তার ব্যবহার নেই। সেখানে হঠাৎ একটি বিমান ঘাঁটি তৈরি করা, যেখানে 50টি যুদ্ধ বিমান থাকবে। তারা অভিযোগ করছে ভারতের আধিপত্যবাদ নিয়ে, তারা অভিযোগ করছে ভারতীয় সংবাদ মাধ্যমের মিথ্যে প্রচার নিয়ে। এই মোটামুটি 7টা তাদের মূল ইস্যু। বাংলাদেশের এই উস্কানিতে ভারত কি প্রতিক্রিয়া দিয়েছে এখনো অবধি? ভারত সম্পূর্ণভাবে নীরব থেকেছে প্রত্যেকটা ইস্যুতে। একমাত্র হিন্দু নির্যাতন ও চিন্ময় দাস গ্রেফতার নিয়ে তারা আজ অবধি প্রথম থেকে মাত্র 4টে প্রোটোকল মেনে তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছে তাদের বার্তায়। এই 4টে বার্তা গেছে বাংলাদেশের কাছে, যেখানে তারা বলেছে হিন্দুদের সুরক্ষা দেওয়ার কথা এবং চিন্ময় দাসকে জামিনে মুক্তি দেওয়ার কথা। বাংলাদেশের মূল উষ্মাটা, যেটা আমি অন্তত তাদের সাথে অনেক কথা বলে দেখেছি, তাদের মূল উষ্মাটা হচ্ছে শেখ হাসিনাকে ভারতের আশ্রয়দান নিয়ে। তাদের মধ্যে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে শেখ হাসিনার ভীষণ রকমের সমর্থক, আরেক ধরনের মানুষ আছেন যারা হচ্ছেন শেখ হাসিনার ভয়ঙ্কর বিরোধী, পারলে এক্ষুনি মেরে ফেলে দেবেন। তারা মূলত তাদের উষ্মা হচ্ছে কেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এই জায়গাটা হাজার বলেও তাদের বোঝানো কোনোভাবে সম্ভব নয়। প্রথম কথা, ভারতের নীতি ও রীতি অনুযায়ী কোনো রাজনৈতিক নেতা তিনি যদি আশ্রয় চান এবং তার যদি প্রাণের ঝুঁকি থাকে, ভারত তাদের আশ্রয় দিয়ে থাকে। উদাহরণ দিই, প্রথম দলাই লামা ভারতে আশ্রিত। 2, কাদের সিদ্দিকী, বিশেষ করে 1975 সালের পরে যখন বঙ্গবন্ধু হত্যা হয়, তখন তিনি পালিয়ে এসেছিলেন ভারতে এবং তিনি ভারতে আশ্রয় নেন, যেটা সম্ভবত 1981 বা 82 সাল অবধি তিনি ভারতে ছিলেন। 3 নম্বর হচ্ছে, যার কথা বলবো, তিনি রাজনৈতিক নেতা বা নেত্রী নন, তিনি একজন সাহিত্যিক এবং অ্যাক্টিভিস্ট। তিনি হচ্ছেন তসলিমা নাসরিন। 4র্থ নাম সালাউদ্দিন, যিনি বিএনপি নেতা। অর্থাৎ যখন শেখ হাসিনা ঢাকার ক্ষমতাসীন, সালাউদ্দিনকে ভারত আশ্রয় দিয়েছিল, তুলে দেয়নি কিন্তু শেখ হাসিনার হাতে। আর 5 নম্বর হচ্ছে, শেখ হাসিনা, তাকে আগেও আশ্রয় দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর হত্যার পরে, এবং আবার তাকে নতুন করে আশ্রয় দেওয়া হয়েছে। অর্থাৎ যার জীবনের ঝুঁকি আছে তাকে ভারত আশ্রয় দিয়ে থাকে। এটা ভারতের পরম্পরা, এটা ভারতের রীতি, এটা ভারতের নীতি। কখনোই তাকে ফেরানো হবে না দেশে যতক্ষণ তার প্রাণের ঝুঁকি আছে। এ কথা সত্যি যে ভারত তাকে হয়তো অন্য দেশে পাঠানোর চেষ্টা করেছে, সেটা আমার জানা নেই, কিন্তু তাকে ভারত কখনোই বাংলাদেশের হাতে এই মুহূর্তে তুলে দেবে না। বাংলাদেশের বর্তমান অবস্থাটা কি? যদি বাংলাদেশের বর্তমান অবস্থা দেখি, তাদের যে ভারতের ওপরে যে নির্ভরতা, সেটা কিন্তু এখনো যায়নি। খুব সাধারণভাবে আপনাদের উদাহরণ দিয়ে বোঝাই। প্রথম কথা হচ্ছে, বিদ্যুৎ ক্ষেত্রে আদানি বিদ্যুৎ হচ্ছে একটি প্রাইভেট সংস্থা। শুধু তাদের কাছে ধার বাংলাদেশ বিদ্যুৎ পর্ষদের $80 মিলিয়ন। তারা 1600 মেগাওয়াট করে বিদ্যুৎ দিত। ফলে আদানি কি করেছে, 640 মেগাওয়াটে সাপ্লাই নামিয়ে দিয়েছে, শূন্য করে এখনও দেয়নি। বাংলাদেশে নিজস্ব বেশ কিছু উৎপাদন ইউনিট আছে,
যে উৎপাদন ইউনিটে ডিজেল পুড়িয়ে বিদ্যুৎ তৈরি হয় বেশিরভাগ, এবং এই যে ইউনিটগুলোর কাছে ভারতের এই মুহূর্তে বকেয়া হচ্ছে $1 বিলিয়ন। কেন? ভারত তাদের ডিজেল সাপ্লাই করে। কত ডিজেল সাপ্লাই করে? যত ডিজেল তারা আমদানি করে অন্যান্য জায়গা থেকে, তার 82% আসে হচ্ছে ভারত থেকে। এই ডিজেল সাপ্লাই কিন্তু এখনো চলছে, ভারত কিন্তু ডিজেল সাপ্লাই বন্ধ করেনি। এবার আসি নেপালের প্রসঙ্গে। প্রস্তাবটা আগেই ছিল, অর্থাৎ শেখ হাসিনার সময়ই আবেদন করা হয়েছিল। সেটা হচ্ছে নেপাল থেকে জল বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। সেই জল বিদ্যুৎ আসবে কি করে? মাঝখানে পড়ছে ভারতীয় গ্রিড, অর্থাৎ ভারতীয় সরবরাহ মাধ্যমে সেই বিদ্যুৎ আসছে এখন নেপাল থেকে বাংলাদেশে। অর্থাৎ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসছে গ্রিডের মাধ্যমে। এইবার খাদ্যদ্রব্য প্রসঙ্গ না হয় নাই বললাম, এটা বড্ড মানে নিচু স্তরের আলোচনা হয়ে যাবে, কেননা খাওয়া নিয়ে খোঁটা দেওয়াটা বোধ হয় ঠিক নয়। কিন্তু একটা জায়গা মাথায় রাখুন, শুধুমাত্র যদি ভারত আজ কোনো কারণে আদানি বিদ্যুৎ বন্ধ হয়ে গেল, ডিজেল বন্ধ হয়ে গেল, এমনকি যে নেপাল থেকে যে গ্রিড বন্ধ হয়ে গেল, তাহলে কোন জায়গায় দাঁড়াবে বাংলাদেশ? মুহূর্তের মধ্যে বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। এমনকি মাত্র 40 মেগাওয়াট বিদ্যুৎ তারা ত্রিপুরা থেকে নেয়। আজকের দিনে তাদের ত্রিপুরা বিদ্যুৎ পর্ষদের কাছে 135 কোটি টাকা বাকি, সেটাও তারা দিতে পারছে না। ক্রেডিট লিমিট 100 কোটি, 135 হয়ে গেছে। আজ থেকে ত্রিপুরা বিদ্যুৎ পর্ষদ বলেছে, হাত জোর করেছে যে আমরা আর দিতে পারবো না বিদ্যুৎ। ভাবুন কি দুরবস্থা বাংলাদেশের। অথচ তারা যেটা করছে সেটা হচ্ছে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচার। কেন করছে দেখা যাক। বাংলাদেশের এখনকার সরকার যে চালায়, যাদের অঙ্গুলি হেলানে এই সরকার চলছে, তারা হচ্ছে জামাতে ইসলামী। জামাতে ইসলামী মূলত একটি মৌলবাদী দল। আমি উগ্রবাদী বলিনি, আমি বলছি মৌলবাদী দল। এবং জামাতে ইসলামী সারা বাংলাদেশে 10 থেকে 15% সমর্থন তাদের প্রতি আছে, কিন্তু তাদের সংগঠন অসম্ভব শক্তিশালী এবং তারা ক্ষুরোধার বুদ্ধির অধিকারী। এই কথাটা স্বীকার করতে হবে। তারা যেভাবে চালাচ্ছে সেভাবে দেশ চলছে। প্রথম খেয়াল করুন, যে মন্তব্যটা করেছিলেন ডক্টর ইউনূস, সেটা কি? সেটা হচ্ছে চিকেন নেক ও 7 সিস্টার প্রসঙ্গে। অর্থাৎ উনি বলেছিলেন 7 সিস্টার ডিস্টার্ব হয়ে যাবে। তারপরে বিভিন্ন উপদেষ্টারা বলেছে আমরা চিকেন নেক নিয়ে নেব। চিকেন নেক মানে কি? শিলিগুড়ি এবং নর্থ ইস্টের সাথে বাকি দেশের যে সংযোগের জায়গাটা, সেটা অত্যন্ত সরু, একদিকে নেপাল একদিকে বাংলাদেশ। কিন্তু সেটা নিয়ে ভারতের কখনোই মাথা ব্যথা ছিল না, কারণ নেপালও বন্ধু রাষ্ট্র, বাংলাদেশও বন্ধু রাষ্ট্র। সেটা নিয়ে কখনো ভাবেনি। যদি ভাবতেই তাহলে 71-এ ওই জায়গাটা অনেক চওড়া করে নিত, জমি দখল করে। সেগুলো কিন্তু করেনি ভারত। এই ইস্যুটাই সংবেদনশীল। এটা নিয়ে যখন তোলা হচ্ছে বারবার করে, তখন স্বাভাবিক নিয়মে ভারতের উষ্মা হওয়ারই কথা। দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে হিন্দু নির্যাতন। মানুন বা না মানুন, এটা তো ঘটনা। আজকে হিন্দু নির্যাতন ভীষণভাবে চলছে বাংলাদেশে, অস্বীকার করার কোনো জায়গা নেই। পর ভিডিও আসছে, সবই ফলস, কিন্তু ঘটনা যেটা সত্যি সেটা সত্যি। সেটা হচ্ছে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, যেটা নিয়ে কিন্তু ভারত সরকারও অত্যন্ত চিন্তিত। কারণ ভারতে হিন্দুত্ববাদী সরকার আছে, তাদের কিন্তু একটা কৈফিয়ত দিতে হবে তাদের সমর্থকদের কাছে এবং ভারতীয় জনগণের কাছে। এবার আসি চিন্ময় দাস গ্রেফতার ও ইসকন। চিন্ময় দাস নিয়ে বলতে হয় যে তিনি একজন সাধু মাত্র, অর্থাৎ ভাগবত প্রচারক। তাকে ইসকন বার করে দিয়েছিল, কি তার কি হয়েছিল সেটা ইস্যু নয়। ইস্যু হচ্ছে তিনি সনাতন জাগরণ সমাজ বা মঞ্চ এরকম কিছু একটা তৈরি করেছিলেন এবং তিনি পেরেছিলেন হিন্দুদের এককাট্টা করতে। এটাই ছিল তার অপরাধ। সেই জন্য তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করে তাকে নিয়ে নেওয়া হয়েছে পুলিশ রিমান্ডে, জেলে নয়, পুলিশ রিমান্ডে আছেন তিনি। এই চিন্ময় দাসের ব্যাপারে স্বাভাবিক নিয়মে হিন্দুদের সেন্টিমেন্ট তো একটু হলেও লেগেছে। আর ইসকন একটা আন্তর্জাতিক সংস্থা, হিন্দু সংস্থা। হিন্দুদের অনেক ভাগ আছে মেনে নিচ্ছে, কিন্তু দিনের শেষে তারা প্রত্যেকেই হিন্দু। এই হিন্দু সংস্থা ইসকনকে আজকে ব্যান করে দেওয়ার যে মতামত, এই মতামতটাও কিন্তু উত্তেজিত করছে ভারতীয় হিন্দুদের। এরপর আসি বুয়েটে জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা
পদদলিত করার ছবিতে, সেই ছবিটা বড্ড পীড়াদায়ক অন্তত আমাদের কাছে। বাংলাদেশ তাদের জাতীয় পতাকা নিয়ে কতটা সেন্সিটিভ নিশ্চয়ই আপনারা দেখেছেন, কিন্তু তার চেয়েও বেশি সেন্সিটিভ কিন্তু ভারত জাতীয় পতাকার আপনারা রোজা ফিল্মে দেখেছেন, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছেন, শুধুমাত্র এই পতাকার জন্য ভারতের একজন তরুণ প্রাণ বলি দিতে পারে, এটা ঘটনা। অথচ বুয়েটে যে অশালীন, অশ্লীল, অসভ্য কার্যকলাপটা হয়েছে তার ব্যাপারে দুঃখ প্রকাশ, গ্রেফতার বা কী স্টেপ নিয়েছে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত আমাদের জানা নেই। সেখানে আমাদের কিন্তু একটা দুঃখ বা ক্ষোভ থেকেই যায়। বাংলাদেশ ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচার কেন করছে? তার প্রথম কারণ সেটা হচ্ছে ব্রিক্স সম্মেলনে ভারত চীন সীমান্ত চুক্তি হয়েছে এবং অবাধ বাণিজ্য চুক্তি হওয়ার ফলে ভারত চীন সমস্যা আপাতত মিটেছে। 2, ভারত রাশিয়া বন্ধুত্ব অটুট। ভারত সরকার রাশিয়া থেকে এখন পর্যন্ত অপরিশোধিত খনিজ তেল নিচ্ছে, যার থেকে যে ডিজেলটা তৈরি হয় সেই ডিজেলই কিন্তু যায় বাংলাদেশে। 3 নম্বর, মোদি ও পুটিনের মিত্র আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান, তিনি এবার নির্বাচনে জিতেছেন এবং ডক্টর ইউনূসের মিত্র ডেমোক্র্যাটরা গদিচ্যুত হয়েছেন। অর্থাৎ আমেরিকায় এইবার আসছে ডোনাল্ড ট্রাম্প এবং তার বন্ধুত্ব পুটিনের সাথেও যেরকম আছে মোদির সাথেও তেমনি আছে, এটা ঘটনা। ফলে বেনিফিটেড কান্ট্রি কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ নয়। 4 নম্বর হচ্ছে ইংল্যান্ডের হাউস অফ কমন্সে সাংসদদের দেওয়া এক রিপোর্টে বাংলাদেশের আইন শৃঙ্খলাবিহীনতা ও হিন্দু নির্যাতন নিয়ে তীব্র নিন্দা করা হয়েছে, যা জমা পড়েছে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। সেটা বাংলাদেশের পক্ষে খুব ভালো খবর নয়। এইবার কি হয়েছে, মূল যে দেশগুলো তারা কিন্তু এক কাতারে চলে এসছে, ভারত, চীন, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড। এইবার এই দেশগুলো কিন্তু স্বাভাবিকভাবেই ভবিষ্যতে একটা চাপ দেবেই, সেটা হচ্ছে তদারকি সরকার চলবে না, নির্বাচিত সরকার চাই। কেননা তদারকি সরকারের সাথে চুক্তি হয় না, তদারকি সরকারের সাথে বাণিজ্যের গ্যারেন্টি থাকে না। এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। এইখানে কিন্তু বিপদে পড়েছে বাংলাদেশ রোহিঙ্গাদের পালন করার জন্য তারা একটা বড় অঙ্কের বিদেশি মুদ্রা পায় রাষ্ট্রপুঞ্জের কাছ থেকে, যে টাকার সিংহভাগ দেয় হচ্ছে আমেরিকা। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আগেই বলে দিয়েছে যে এই ধরনের ক্ষয়রাতির জন্য আমেরিকা টাকা দেবে না। এটা বাংলাদেশ খুব পরিষ্কার বুঝে গেছে যে আমরা রোহিঙ্গা ইস্যুতে যে টাকা পাই সেই বিদেশি মুদ্রা এই মুহূর্তে যা আসছে সেটা ভবিষ্যতে পাবো না। কাজেই এমনিতেই বৈদেশিক মুদ্রা সংকট, টাকা পয়সা পরিশোধ করার জায়গায় তারা নেই, সেখানে তাদের এই টাকাটাও বন্ধ হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের যে পোশাক শিল্প, সেই পোশাক শিল্পের রফতানির মাধ্যমে বাংলাদেশের একটা প্রচুর বিদেশি মুদ্রা আসত, সেই বিদেশি মুদ্রার যে আগমন সেটা অনেক অনেক কমে গেছে। তার কারণ হচ্ছে তাদের যে পোশাক শিল্পের মূল বরাত, সেই বরাত চলে এসছে ভারতে এবং ভিয়েতনামে এবং অন্যান্য দেশে আরও যাবে এরপরে। ফলে কি হয়েছে, বাংলাদেশের পোশাক শিল্প এই মুহূর্তে মার খেয়েছে। কেননা এই ছাত্র আন্দোলনের সময় এবং তার অব্যবহিত পরে বাংলাদেশে একটার পর একটা ইন্ডাস্ট্রিতে আগুন লাগানো হয়েছিল, তারা কিন্তু ঘুরে দাঁড়াতে আজও পারেনি। ফলে বাংলাদেশের গলায় ক্রমশ ফাঁস চেপে আসছে। এরপরে যে প্রসঙ্গটা বলবো সেটা হচ্ছে লালমনিরহাট, মাত্র 12 কিলোমিটার দূর সীমান্ত থেকে। সেখানে একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি ছিল। 1931 সালে সেই বিমান ঘাঁটিটা তৈরি হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই বিমান ঘাঁটিটা ব্যবহৃত হতো। পরে আস্তে 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 সেই বিমান ঘাঁটিটার ব্যবহার কিন্তু করার প্রয়োজন হয়নি। হঠাৎ এই সরকার ঘোষণা করলো যে ওই বিমান ঘাঁটিটা পুনর্জীবিত করা হবে এবং সেখানে 50টি যুদ্ধ বিমান থাকবে। একটা জিনিস মাথায় রাখুন, ভারতের খুব সেন্সিটিভ জায়গা হচ্ছে উত্তর দিকে চীন এবং তার পাশে এদিকে আছে নেপাল এবং তার নিচে বাংলাদেশ।
তো এই যে জায়গাটা আছে, সেই সেন্সিটিভ জায়গাটায় আমি যুদ্ধ বিমানের জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করছি কেন, এই জায়গায় ভারত আপত্তি করেছে। স্বাভাবিক নিয়ম। ভারত তো বাংলাদেশের নাকের ডগায় কোথাও যুদ্ধ বিমান ক্ষেত্র তৈরি করেনি। এটা হচ্ছে প্রশ্ন। কেননা তার একটাই কারণ, বাংলাদেশ যুদ্ধ বিমান নিয়ে ভারতের খুব একটা মাথা ব্যথা নেই। মনে করা যাক কোনো এক সময় সেখানে অন্য কোনো দেশের, অর্থাৎ কোনো বৈদেশিক শক্তির সাথে বাংলাদেশ সামরিক চুক্তি করলো, তখন সেই দেশটি এখান থেকে কিন্তু বিমান ওড়াবে, যেটা ভারতের সুরক্ষার পক্ষে হানিকর। এই জায়গায় কিন্তু ভারত আপত্তি জানিয়েছে। এবার প্রশ্ন আসে ভারতের আধিপত্যবাদ। একটা কথা আমি অস্বীকার কখনোই করবো না, সেটা হচ্ছে 2014 সাল অবধি ভারত সত্যি কথা বলতে কি তাদের আধিপত্যবাদ দেখিয়েছে। কেননা 2014 সালে ভারতের বিদেশ সচিব সুজাতা সিং ঢাকায় গিয়ে তিনি এরশাদের সাথে বৈঠক করে সেবারের শেখ হাসিনা নির্বাচনকে বৈধতা দিয়ে এসেছিলেন। কিন্তু তারপরে নরেন্দ্র মোদী আসার পর ভারত পরিষ্কার স্ট্র্যাটেজি নেয়, সেটা হচ্ছে এরপর থেকে আমরা প্রতিবেশী কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবো না। 2014 সালের পর থেকে ভারত কখনো বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়েছে? কখনোই নয়। তারা যেভাবে নির্বাচন করেছে, যে নির্বাচিত সরকার হয়েছে তাকে স্বীকৃতি দিয়েছে। একই জিনিস হয়েছে শ্রীলঙ্কার ক্ষেত্রে। এবং মাথায় রাখুন, এই যে আভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর কারণে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে শ্রীলঙ্কায়, নেপালে, মালদ্বীপে, তিনটে জায়গায় কিন্তু ভারত বিরোধীরা জয়লাভ করেছে। ভারত চাইলে পারতো না ওখানে নিজেদের বশংবদ লোকজনকে বসাতে, কখনোই করেনি। তারপরে কি হলো, সেখানে তারা চীনপন্থী সরকার এসছে। চীনপন্থী সরকার আসার পরে স্বাভাবিক নিয়মে চীন থেকে প্রচুর ইনভেস্টমেন্ট আসবে। চীনের আভ্যন্তরীণ অর্থনীতির অবস্থা খুব ভালো নয়। চীন হাত গুটিয়ে নিয়েছে। এখন তারা কিন্তু ভারতের বৈদেশিক মুদ্রার সাহায্য নিয়ে তাদের চলছে। ভারত কিন্তু তাদের ফিরিয়ে দেয়নি এবং তাদের আভ্যন্তরীণ ব্যাপারে নাকও গলায়নি। শুধুমাত্র একটি শর্ত শ্রীলঙ্কাকে দিয়েছিল, চীনা একটি গুপ্তচর যুদ্ধ জাহাজ নোঙর করেছিল শ্রীলঙ্কার বন্দরে, তাকে সরিয়ে দিতে বলেছিল এবং সরিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। এর বাইরে কোনো শর্ত দেয়নি। তো ভারতের আধিপত্যবাদ কোন জায়গায় বাংলাদেশ দেখলো? বাংলাদেশের কোন পাকা ধানে আজ অব্দি মই দিয়েছে? জল বন্টন নিয়ে যদি কথা বলা হয়, এটা স্বাভাবিক। জল বন্টন কিন্তু এক হাতে তালি বাজে না। জল বন্টন বলতে আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে দু দেশেরই কিন্তু এখানে দায় ও দায়িত্ব আছে। এই পানি বন্টন চুক্তি নিয়ে আমি কিন্তু এর আগে বহুবার কথা বলেছি এবং পানি বন্টন চুক্তির ক্ষেত্রে আমি বাংলাদেশের পক্ষে কথা বলেছি। এবং বাংলাদেশের পক্ষে কথা বলা সত্ত্বেও একটা জিনিস কিন্তু আজকে খুব পরিষ্কার বলি, সেটা হচ্ছে পানি বন্টন চুক্তির যেটা যৌথ নদী কমিশন আছে, সেই যৌথ নদী কমিশনে বাংলাদেশের প্রতিনিধিদের এতদিনের ব্যর্থতা, সেটা আমাকে চিরকালই পীড়া দিয়েছে। এখন নতুন যারা আসছে তারা অন্তত যদি ঠিকঠাক এই ইস্যুটা নিয়ে লড়েন, তাহলে পানি বন্টন চুক্তিটা সহজেই হয়ে যাবে। খুব বড় ইস্যু নয়। ভারতের আধিপত্যবাদ নিয়ে বাংলাদেশের আর মনে হয় খুব বেশি কথা বলাটা উচিত নয়। এবার আসি হচ্ছে ভারতের সংবাদপত্রের মিথ্যা প্রচার। দেখুন, একটি টিভি চ্যানেল বা কিছু মিডিয়া বাংলাদেশ সম্পর্কে কোনো রকম কটূক্তি করলো বা বাংলাদেশ সম্পর্কে কোনো রকম ভুল প্রচার করলো, আমাদের দেশ বাক স্বাধীনতার দেশ, তো স্বাভাবিক করতেই পারে তারা তাদের টিআরপি বাড়ানোর জন্যে। কিন্তু সেটা না, খুব সাধারণভাবে বলছে, এমনি সাধারণ মানুষ সহজেই বোঝে, অথচ আপনারা বোঝেন না। লাফাচ্ছে বাংলাদেশ, কোনো মানেই হয় না এটাতে। মাথা ঠান্ডা রাখতে হবে। তাহলে আমিও করেছি রিয়াক্ট। জাতীয় পতাকা যে মুহূর্তে পদদলিত হতে দেখেছি আমি রিয়াক্ট করেছি, এটা ঘটনা, এবং আমি ভয়ঙ্কর খেপে গেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, কোনোভাবে বাংলাদেশে জামায়াতে ইসলামী এই দলটা যদি মৌলবাদী দল, তারা যদি যে ক্ষমতা ভোগ করছে তারা এটাকে কন্টিনিউ করতে চায়, কারণ তারা জানে নির্বাচন হলে তারা জিতবে না। এবং এবার নির্বাচন হলে খুব স্বাভাবিক নিয়মে বিএনপি জিতবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, হলে ভালো। এতদিনে তিনি যথেষ্ট ম্যাচিওর হয়েছে। কিন্তু সেগুলো আমাদের বিষয় নয় ভাবার। কিন্তু এই যে মৌলবাদী শক্তি আজকে ভারতকে উস্কাচ্ছে, এ থেকে আমাদের বিরত থাকাটা এক্ষুনি প্রয়োজন। তার কারণ না হলে আমাদের সম্পর্কের সব দরজা বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে 90% বন্ধ হয়ে গেছে। কাজেই আমাদের মনে হয় এবার আমাদের
বাংলাদেশ এবং ভারত দুদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের একটু থামা উচিত, একটু দেখা উচিত কি হতে চলেছে। এটুকুই বলার ছিল। নমস্কার।